আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো, সেই ধারাবাহিক ক্লাসের রুটিন অনুসারে আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রর ক্লাস নিয়ে হাজির হয়েছি। যদিও এটা রুটিনে আজকে নেই, আজকে আইসিটি হওয়ার কথা ছিল, যেহেতু আমরা বাংলা দ্বিতীয় পত্রটা একদম শেষ করে দেওয়ার যে একটা টেন্ডেন্সি, যে একটা প্রবণতা, সেই প্রবণতা থেকে আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের একেবারে সর্বশেষ ক্লাসটি। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা। তো তার আগে আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ কি না, ক্লিয়ারলি ঝকঝকা পকপকা দেখা যাচ্ছে কি না, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবা। আমরা ক্লাসটি এখনই শুরু করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। ওকে স্যার, ঠিক আছে, ওকে। তো মাত্র 4 জন, বাকিদেরকে একটু ঘুম থেকে উঠিয়ে দাও। জি, ওয়ালাইকুম আসসালাম তানজিনা খান, ওয়ালাইকুম আসসালাম লায়লা কানিস প্রাথমা, অল ক্লিয়ার। বাকিদেরকে একটু ঘুম থেকে উঠাও, বাকিদেরকে একটু কষ্ট করে ঘুম থেকে উঠাও। মাত্র 6 জন নিয়ে ক্লাস, মজা নাই। বাকিদেরকে একটু ম্যাক্সিমাম 20 জন নিম্নে দরকার ক্লাসে, ঠিক আছে? এভাবে ক্লাস নিব না, এরা আসলে ক্লাস করতে ইচ্ছুক না, ঠিক আছে? কিভাবে শুধু আড্ডা দেওয়া যায়, কিভাবে একে অপরের সাথে শুধু শয়তানি বান্দরামি, শুধু এগুলোই জানে, পড়াশোনা জানে না। ক্লিয়ার স্যার? ওকে স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমরা ক্লাস করব, ক্লাসের মধ্যে সবাই মনোযোগী হতে হবে, ঠিক আছে? এরকম হলে হবে না। আচ্ছা, ঠিক আছে স্যার, অল ক্লিয়ার স্যার। ফারহা ইসলাম সাবা, ওয়ালাইকুম আসসালাম। লুবনা ইসলাম সালমা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, ঠিক আছে, ওকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসের আমরা ব্যাকরণের যে একটা হিসেব নিকেশ, সেটা সর্বশেষ ক্লাস হচ্ছে আজকে। অর্থাৎ আজকে আমরা তোমাদের যে প্রশ্নগুলো, আমরা কি কি আলোচনা করেছিলাম তোমাদের সাথে আলোচনা করেছিলাম বাংলা বানানের নিয়ম। প্রথমে আমরা আলোচনা করেছিলাম উচ্চারণের নিয়ম। কি নিয়ম? উচ্চারণের নিয়ম। উচ্চারণের নিয়ম আমরা এটা সম্পূর্ণ করেছি। আমরা বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম তোমাদেরকে, বাংলা বানানের নিয়ম। আমরা 3 নম্বরে ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ প্রকরণ নিয়ে আলোচনা করেছিলাম। ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম সমাস এবং প্রত্যয় নিয়ে। এই দুইটা থেকে একটা যে তোমাদের পরীক্ষাতে আসবে, সমাস আসবে অথবা প্রত্যয় আসবে। এখন অনেকের 2022 সালে পরীক্ষার্থীদের জন্য 2021 সাল নাকি 22 সাল, কোন সাল স্যারের মনে নাই, তাদের নাকি প্রত্যয় নাই। তো প্রত্যয় তো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তো লাগবে। তো যাই হোক, তারপর আমরা আলোচনা করেছিলাম বাক্য তথ্য বা বাক্য রূপান্তর। বাক্য তথ্য, বাক্য রূপান্তর আমরা দুইটা নিয়ে এখানে আলোচনা করেছি। তোমার ইচ্ছা, আমরা এখান থেকে 3টা প্রশ্ন দিয়েছি, এই 3টা প্রশ্ন লিখলে তুমি এখানে 5, অথবা দিয়ে তুমি বাক্য রূপান্তর গুলো লিখতে পারো, তোমার ইচ্ছা। আমরা 6 নঙ্গে যেটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটার নাম হচ্ছে এখন আলোচনা করব বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধাচার অথবা শুদ্ধ প্রয়োগ। বাংলা ভাষার অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা মুছে ফেলি। তো বাংলা ভাষার বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ। অপপ্রয়োগ ও শুদ্ধ। এখন এই বিষয়টা হচ্ছে ঠিক এরকম,
আচ্ছা, যে হেড স্যারের রুমে থাকো তুমি হেড স্যারের রুমেই থাকো, বের হওয়ার দরকার নাই, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে পরও ক্লাসটা দেখে নিতে পারবা, কারণ ক্লাসটা তো থাকবেই। আর এমন তো না যে আমার ক্লাসে পরে আবার তোমাকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করার কোনো প্রয়োজন থাকবে না। কেন? কারণ ক্লাসের মধ্যে সবকিছু উপস্থাপন করা হবে। এখন বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ আমরা অনেক ক্ষেত্রে ভুল বলি। আমরা বলি বিরাট এক গরু ছাগলের মাঠ, তাহলে বিরাট এক গরু ছাগলের মাঠ, তাহলে বিরাট এক গরু এবং ছাগল, সেগুলো বিরাট, হাটটা পরে। আমরা বলি খাঁটি গরুর দুধ পাওয়া যায়, আসলে কি এটা খাঁটি গরু? আমরা কি বলি? খাঁটি গরুর দুধ পাওয়া যায়, খাঁটি গরুর দুধ পাওয়া যায়। তাহলে এখানে এবার দেয়াল কত, গরুটা কি ঘাটি? গরুটা কি ঘাটি? আসলে এটা ঘাটি? গরু ঘাটি? সেটা না, গরুর খাঁটি দুধ পাওয়া যায় এটা না বলে আমরা বলি খাঁটি গরুর দুধ পাওয়া যায়। আমরা কি বলি? বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট। এইবারে খেয়াল করো তো, তাহলে এই গরু এবং ছাগলের অবস্থানটা কেমন, সেটা বিরাট। আমরা এই ভুলগুলো করে থাকি, এগুলো হচ্ছে অপপ্রয়োগ, মানে আমরা ভুল করে থাকি, ভুল করা যাবে না। আমরা অনেক ক্ষেত্রে এত বেশি ভুল করি, এই ভুলগুলো মেনে নেওয়া যায় না। এইটা পরীক্ষাতে স্যার কিভাবে আসবে? পরীক্ষাতে এইভাবে আসবে, 1 নাম্বার 2 নাম্বার এইভাবে দেওয়া থাকবে, তুমি এটাকে সঠিক করে লিখতে হবে। এখানে ভুল বানানো কিছু ভুল দেওয়া থাকবে, কিছু অপপ্রয়োগজনিত ভুল দেওয়া থাকবে। যেমন এটাকে সঠিক করে লিখতে গেলে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, এটা সঠিক। বিরাট গরু ছাগলের হাট, এটা না লিখে লিখবা গরু ছাগলের বিরাট হাট। হাটটার অবস্থান কেমন? বড় হাট, বিরাট হাট। এটা না বলে আমরা কি বলি? বিরাট গরু ছাগলের হাট, মানে গরু ছাগলটাকে আমরা বিরাট করে ফেলি। আমরা এই ধরনের অনেক কথা বলি, আমরা অনেক ধরনের ভুল করি। আজকের ক্লাসের পর থেকে জীবনে আর এই ধরনের ভুল করবা না। যে ভুলগুলো করলে তোমার মানে ভবিষ্যতে মানুষ হাসাহাসি করবে, হ্যাঁ, তোমার ব্যাকরণগত সমস্যা হবে, আজকের ক্লাসের পরে আর ওই ভুলগুলো তোমরা কখনো করবা না। এ তোমরা কি ক্লাস করোনি? আচ্ছা গেল, তাহলে স্যার কি কেমন কেমন থাকবে এটা স্যার একটু বলে দিলাম। তারপরে কি কি ভুল থাকবে? এখানে 1 নম্বরে থাকতে পারে উচ্চারণগত ভুল, উচ্চারণগত ভুল। তবে উচ্চারণগত ভুলটা তোমার পরীক্ষাতে আসবে না, সেটা তুমি উচ্চারণগত ভুল করো, ঠিক আছে? এই ভুলটা পরীক্ষাতে আসবে না, তবে আমরা এই ভুলগুলো করে থাকি বাংলা ভাষার অপপ্রয়োগের ক্ষেত্রে, মানে ভাষার অপপ্রয়োগ করি আমরা। আমরা বাংলার মধ্যে ইংলিশ ঢুকিয়ে বাংলিশ ইংলিশ একসাথে মিল করে কথা বলি, এটা এক ধরনের ভুল। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, করতেছি স্যার ক্লাস, থ্যাংক ইউ। উচ্চারণগত ভুল, কি কি ভুল আমরা করে থাকি? আমরা বানানজনিত ভুল করি। তার মানে দেখো, এই অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ করতে গেলে ওই আমরা আগে যা যা পড়াই সেই সবগুলোর প্রয়োগ হচ্ছে এখানে। কথাটা ক্লিয়ারলি শুনবা। যেমন আমরা যখন ইংলিশ সেকেন্ড পেপার অথবা ইংলিশ ফার্স্ট পেপারের উইথ ক্লোজ উইদাউট ক্লোজ করতে যাই, তখন কিন্তু উইথ ক্লোজ উইদাউট ক্লোজ ধরিয়ে করতে পারি না। কেন? কারণ এই উইথ ক্লোজ উইদাউট ক্লোজের মধ্যে যত যাবতীয় গ্রামার রয়েছে সবগুলো গ্রামার ওইটার মধ্যে প্রয়োগ করতে হয়। ঠিক বাংলা ভাষার অপপ্রয়োগের মধ্যেও কিন্তু আমরা এখানে বানানেরও ভুল থাকবে। কি কি ভুল থাকবে? একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের মধ্যে অনেকটা ভুল থাকবে, হয়তো একটা ভুলও থাকতে পারে, দুইটা ভুলও থাকতে পারে, একের অধিক ভুলও থাকতে পারে। তাহলে বানানের ভুল থাকবে, বানান ভুল। তাহলে অপপ্রয়োগের মধ্যে উচ্চারণজনিত ভুল থাকতে পারে, বানানের ভুল থাকতে পারে, বানান ভুল থাকতে পারে, বানানজনিত ভুল থাকতে পারে। তৃতীয় থাকতে পারে প্রয়োগজনিত। আচ্ছা, বানানজনিত কথাটা লিখে দেই, তাহলে তোমাদের নোট করতে সুবিধা হবে। বানানজনিত, বানানজনিত ভুল। এবং আরো কিছু আছে তোমাদের, এই ভুলগুলো হচ্ছে তোমাদের প্রয়োগজনিত ভুল। তুমি প্রয়োগ করতে পারো না, কোন জায়গার মধ্যে কি প্রয়োগ হবে, প্রয়োগজনিত ভুল। আমরা 4 নাম্বার আরো কিছু ভুল নেই, পদের সংস্থাপন জনিত ভুল। পদের
ঝুল। একটু আগে যে বললাম বিরাট গরু ছাগলের হাট, আসলে এখানে পদ ভুল করছে। এই যে বিরাট কথাটা হাটের আগে বসবে, আমরা এখানে প্রয়োগ করতে গিয়ে বিরাট কথাটা কোথায় নিয়ে এসেছি? আমরা গরুর আগে, গরু ছাগলের আগে বিরাট কথাটা নিয়ে এসেছি। তাহলে এখানে আমরা পদের সংস্থাপন ভুল করলাম। মানে পদগুলো যেখানে যেখানে স্থাপন করার কথা সেখানে না স্থাপন করে তার ভুল প্রয়োগ করা মানে হচ্ছে পদের সংস্থাপন জনিত ভুল। আমরা কি বলি? আমরা বালিকা উচ্চ বিদ্যালয়কে না বলে বলি উচ্চ বালিকা বিদ্যালয়। উচ্চ বালিকা তার মানে বালিকাটা অবস্থানটা কেমন? উচ্চ, উচ্চ বালিকা বিদ্যালয়। এটা বলা যাবে না, বলতে হবে বালিকা উচ্চ বিদ্যালয়। উচ্চ বালিকা বিদ্যালয় বলা যাবে না। তাহলে সেটা হলো পদের সংস্থাপন জনিত ভুল। আমরা বলি গরুর খাঁটি দুধ পাওয়া যায়, এটা না বলে আমরা বলি কি খাঁটি গরুর দুধ পাওয়া যায়। তাহলে এখানের মধ্যে গরুর অবস্থানটা কেমন? খাঁটি। তাহলে এটা বলা যাবে না, এটা হচ্ছে পদের সংস্থাপন জনিত ভুল। আরো আরো কিছু ভুল আছে, যেমন বাহুল্য জনিত ভুল। বাহুল্য জনিত ভুল, বাহুল্যজনিত ভুল। এই বাহুল্যজনিত ভুল মানে হচ্ছে এটা কোন ধরনের ভুল? এটা হচ্ছে এমন একটা ভুল তুমি একটা কথা বারবার নিয়ে আসা। আমরা যেমন বলি ক্যাশ ধরো, কি বলি? ক্যাশ ধরো, এই ক্যাশ ধরো, ক্যাশ ধরো। ক্যাশ সত্যই তো ধরা, আবার ধরো কি? এক কথাটাকে দুইবার নিয়ে আসছি। হ্যাঁ, আমরা এই এক কথাটাকে দুইবার বলা যাবে না। আমরা যদি আমরা বলি ওকে ঠিক আছে, দেখো ওকে অর্থ তো ঠিক আছে, আবার বলি ঠিক আছে, ঠিক আছে। আমরা এই ধরনের অনেকগুলো ভুল করে থাকি। মানে কোনো কিছুকে বেশি বেশি করে বলা, যেমন আমরা যদি বলি দেশের সকল আলেমগণ এখানে উপস্থিত আছেন। দেখো আলেমগণ এখানে একবার আমরা কি সবাইকে মানে বহু বচন করলাম, আবার এখানে সকল, তাহলে সকল একবার আলেমগণ একবার। আমরা সকল বললে আলেমগণ বলার দরকার নাই। এই যে এখানে একটা ভুল, এখানে একটা ভুল, এটা হচ্ছে মানে বাহুল্য দোষ আর কি। আমরা সবকিছুকে একটু বেশি বেশি করে উপস্থাপন করি, এটার নামে হচ্ছে বাহুল্য দোষ। মানে এটাকে ইংলিশে বলা রিডান্ডেন্সি। আর আমরা আরেকটা ভুল পাবো, সে ভুল হচ্ছে কি? সমাস, সমাস প্রত্যয় সন্ধিজনিত ভুল। এই ভুলগুলো আমরা করে থাকি মানব জীবনে। উচ্চারণগত ভুল করি, বানানজনিত ভুল করি, প্রয়োগজনিত ভুল করি, পদের সংস্থাপনজনিত ভুল করি, বাহুল্যজনিত ভুল, সমাস এবং প্রত্যয় সন্ধিজনিত ভুল করি। তো আশা করি আর ভুল করা যাবে না। হ্যাঁ, এই যে সাপোজ অর্থ মনে করো, তুমি মনে বলো সাপোজ, আবার বলো মনে করো। হ্যাঁ ঠিক আছে, এটা আমি আমার মনে রিডান্ডেন্সি নামক একটা ক্লাস তোমরা, আচ্ছা কারা কারা আমার একটা রিডান্ডেন্সি ক্লাসটা দেখেছো? রিডান্ডেন্সি একটা ক্লাস আরে ভিডিও করে যে আপলোড করলাম, ওই ক্লাসটা কে কে দেখেছো একটু হাত তোলো তো। ওই রিডান্ডেন্সি ক্লাসটা কে কে দেখেছো? হ্যাঁ ক্যাশ ধরো, এই তো একটু আগে তো বললাম। আচ্ছা আমার ক্লাসটা তাহলে তোমরা দেখো নাই, স্যার একটা ক্লাস আপলোড করেছি স্যারের ইউটিউব চ্যানেলে, অথবা স্যারের ফেসবুক আইডিতেও আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি তোমাদেরকে শেয়ার করে দিব এই রিডান্ডেন্সির ক্লাসটা তোমাদের গ্রুপে। আচ্ছা এটা আমি প্রায় 1 বছর আগে, সম্ভবত 1 বছর আগে স্যার একটা ভিডিও করছি, এই লাইভ না ভিডিও করে একটা ক্লাস আপলোড করছি, তার নাম রিডান্ডেন্সি দিয়েছি। সেখানে এই ক্লাসটা দেখলে আর এই যে বাহুল্যজনিত যে যত ভুল আছে এইটার ভিতরে সবগুলো আছে বাহুল্যজনিত ভুল। আশা করি সেটা তোমরা ওভারকাম করতে পারবে, আর সমস্যা নেই, দেখার দরকার নেই। আচ্ছা কবে নিছেন স্যার? আমি তো দেখি নাই, সমস্যা নাই, স্যারকে বলবা, স্যার তোমাদেরকে দিই, আর স্যারে তোমাদেরকে এই গ্রুপে লিংক দিয়ে দিব। হ্যাঁ, বাহুল্যজনিত ভুলের একটা ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা তো আমার ক্লাসগুলো আসলে অনেকেই, আমি অনেক ক্লাস ভিডিও করে দিছি, এটা তোমরা দেখার সময় পাও না। আসলে ওই ক্লাসগুলো দেখলে আর তোমার সমস্যা তেমন হবে না, কারণ আমার ক্লাসগুলো ইনশাল্লাহ আমি যথেষ্টভাবে আন্তরিকতার সাথে নিতে চেষ্টা করি। তো যাই হোক, এই ভুলগুলো আমরা করলাম জীবনে। আচ্ছা সমস্যা নাই, কয় না দেখা আমি দেখি নাই, সমস্যা নাই আমি দিব। এমন কি মোটা হয়েছি নি? এমন তো চিকনি। ঠিক আছে বলো, ওখানে আপনাকে অনেক চিকন লাগে। তো যাই হোক,
এবার আমরা যদি এইভাবে না বলে, এইভাবে কথা না বলে আমরা অনেকগুলো ভুল করি, যেমন বানান ভুলগুলোর কথা যদি একটু বলে দেই। আমরা অঞ্জলি অঞ্জলি গঠিত শব্দগুলোর মধ্যে সবসময় কি, আমরা যদি বলি গীতাঞ্জলি, এই পরীক্ষাতে আসবে এরকম ভাবে গীতাঞ্জলি, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ লিখেছেন। পরীক্ষাতে আসবে 1 নম্বরে টোটাল 8টা থাকবে, 5টা তোমাকে দিতে হবে, 8টা থাকবে এ ভুল করে দেওয়া থাকবে, একটা সেন্টেন্সে ভুল করে দেওয়া থাকবে, সেটাকে তোমাকে সঠিকটা লিখতে হবে। এখন দেখো তো এখানে প্রথমটার মধ্যে ভুল, কিভাবে ভুল স্যার? আমরা জানি অঞ্জলি দ্বারা মানে অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, ফিতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, এই জাতীয় যত অঞ্জলি শব্দ রয়েছে সবগুলো শব্দ রস্বইকার দিয়ে হয়, নট দীর্ঘইকার দিয়ে হয় না। তার মানে এখানে একটা ভুল। আর এখানে রবি ঠাকুরের নামের মধ্যে একটা ভুল। আসলে রবীন্দ্র শব্দগুলো হচ্ছে আমরা সন্ধির বেলায় বলি রবি যোগীন্দ্র, রবীন্দ্র, অর্থাৎ রস্বইকার ইজ ইকুয়াল টু সমান সমান দীর্ঘইকার, অর্থাৎ রবীন্দ্র শব্দটা কি হবে সন্ধির, আমরা কি এখানে সন্ধিগত ভুল, অর্থাৎ এটা হবে কি রবীন্দ্রনাথ, আর এখানে ভুল বানান দিচ্ছে রবীন্দ্রনাথ। তাহলে এখানে ভুল। এইভাবে তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবা গীতাঞ্জলি। এইবার দেখো হয়েছে, বানানটা ঠিক আছে। দেখো এখানে বানানের ভুল দিয়ে দিছে তারা, আর এখানের মধ্যে মানে সন্ধিজাত ভুল, তাই এটা বানানোর ভুলও বলা যেতে পারে। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ লিখেছেন, তাহলে আমরা লিখবো শেষে কি, শেষেটা ঠিক আছে লিখেছেন। এটা লিখলে তুমি 1 মার্ক পেয়ে গেছো, এটা লিখছো 1 মার্ক পেয়ে গেছো, ঠিক আছে। পরীক্ষার খাতার মধ্যে এইভাবে তোমার আসবে, প্রশ্নপত্রে এইভাবে লেখা থাকবে, কিছু বানানের ভুল থাকবে, কিছু প্রয়োগজনিত ভুল থাকবে, কিছু তোমার ওই যে একটু বললাম তোমার কি জানি বলো পদবিন্যাস জনিত, বা তোমার এই যে সংস্থাপন একটু আগে বলছিলাম যে স্যারে মানে পদের সংস্থাপন জনিত ভুল, মানে এইটা থাকার কথা এখানে এটা দিয়ে দিছে ওইখানে, এরকম কিছু কিছু ভুল থাকে, সেই ভুলগুলোকে আমাদেরকে করতে হবে। তা আশা করি আজকের ক্লাসে এটা সংশোধন হয়ে যাবে, আমরা কখন কি কি ভুল করি সে ভুলগুলো আজকে সংশোধন হয়ে যাবে, এটা বুঝছো কি না? ঠিক আছে স্যার। এই তো কি তানজিনা, আজকে তানজিনা কিন্তু জবাব দিচ্ছে। আচ্ছা তাইলে এই গেল, এইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে, এটা ভুলটা পরীক্ষার প্রশ্ন যেভাবে আছে এটা শুধু সঠিকটা লিখলে হবে, তোমাকে প্রশ্ন লিখতে হবে না। তাহলে এই একটা ভুল স্যার, এবার দ্বিতীয়ত আরো কয়েকটা ভুল লিখি, কারণ স্যারে ওইভাবে না হাতে না ধরে ধরে এইভাবে যদি করাই তাহলে তোমরা আরো সুন্দর মতো বুঝতে পারবা। আমি 2 নম্বরে আরেকটা দেই, যেমন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। তোমরা এটা সঠিকটা লিখো তো, কুইক এটা সঠিকটা লিখো। এখানে কোথায় কোথায় ভুল আছে, এই ভুলটা সঠিক বাক্য লিখতে হবে তোমাকে, জাস্ট একটা বাক্য তোমাকে সঠিক করে লিখতে হবে, এই বাক্যটা ভুল আছে, আমি দেখতেছি এই বাক্যর মধ্যে ভুল আছে, তোমরা এটা সঠিকটা লিখো তো। জি স্যার বুঝছি, আচ্ছা বুঝে গেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ওকে ধন্যবাদ। এবার একটু দেখো, এইবার করো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব। তাইলে এখানে কোথায় কোথায় ভুল আছে, একটা বাক্যর মধ্যে ভুল, এটাই হচ্ছে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, এটার মধ্যে অপপ্রয়োগ দেওয়া থাকবে, আমরা সেটাকে শুদ্ধভাবে প্রয়োগ করব, ঠিক আছে। আচ্ছা লিখো লিখো লিখো, হল কুইক কুইক, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব, এটা এখনো কেউ পারবা না? শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, হ্যাঁ জেবু সাহিব, হ্যাঁ সাহিব ভাইয়া খুব ভালো লিখেছে, অনেক সুন্দর হয়েছে। তার মানে এটার উত্তর হবে কি হবে, শহীদ বানানটা সবসময় রস্বইকার দিয়ে হবে, শহীদ বানানটা সবসময় রস্বইকার দিয়ে হবে, এটা দীর্ঘইকার দেওয়া, তার মানে এখানেও ভুল। দেখো শ্রদ্ধাঞ্জলি বলছে অঞ্জলি জনিত যত ধরনের শব্দ রয়েছে সবগুলো রস্বইকার দিয়ে হবে, এখানেও ভুল। তাহলে আমরা কি করব স্যার, শহীদ বানানটা যেহেতু রস্বইকার দিয়ে হবে, তাহলে আমরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব, ঠিক আছে। এই হলো কথা। তাহলে শহীদ
মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, এইভাবে তুমি লিখবা। পরীক্ষার হলের মধ্যে জাস্ট পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে জাস্ট এরকম কিছু ভুল দেওয়া থাকবে, ভুলগুলোকে তুমি সংশোধন করে লিখতে পারলেই হলো, আর কিছু না ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া বলে ফেলছি। হ্যাঁ জেবু সাহেব, আচ্ছা জেবু সাহেব ভাইয়া বলে ফেলছি, আসলে ওই যে ভাইয়া বলতে বলতে তো অভ্যস্ত হয়ে গেছি, সরি। আচ্ছা যাই হোক, আচ্ছা 3 নাম্বারে আমরা এখন আলোচনা করব, আলোচনা শুরু হয়ে যাবে এখন। সেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু বলি, যেমন বলি আমরা কি বলি, শতাব্দী একটা মেয়ের নাম, শতাব্দীর দু চোখ অশ্রু জলে ভেসে গেল, শতাব্দীর দুই চোখ অশ্রু জলে ভেসে গেল। এখানে কোথায় ভুল আছে একটু আমাকে বলো, এখানে কোথায় ভুল আছে, কুইক, এখানে কোথায় কোথায় ভুল আছে একটু বলে দাও। শতাব্দীর দু চোখ অশ্রু জলে ভেসে গেল, এখানে কোথায় ভুল আছে একটু বলো তোমরা আমাকে। আমি আরেকটা লিখি তোমাদের জন্য, চোরটাকে, এগুলো কি লেখি স্যার, 2019 সালে যতগুলো বোর্ড প্রশ্নে এসেছে সবগুলো প্রশ্ন স্যারে নিয়ে আলোচনা করি। বিগত মানে আগের বোর্ড নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই, এগুলো সবগুলো বোর্ড প্রশ্ন। প্রমাণ চাইলে নিজের বইটা খুলে দেখো, বিগত বছরগুলোতে 2019 সালে প্রশ্নে মানে বোর্ডে, তোমরা যারা 2021 সালে পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য এই বোর্ড প্রশ্নগুলো থেকে প্রশ্ন কমন আসবে। আশা করি আজকের ক্লাস থেকেই তোমাদের উদাহরণ কমন পড়ে যাবে ইনশাল্লাহ পরীক্ষা হলে। তো যাই হোক, তোমরা একটু লেখো, চেষ্টা করো, বুঝছো, এখান থেকে প্রশ্ন কমন এসে যাবে ইনশাল্লাহ। তো মেইন কথাটা হচ্ছে কি, আমরা বিগত সালের শুধু প্রশ্নগুলোকে একটু অ্যানালাইজ করে দিচ্ছি কিভাবে লিখতে হবে, এত সূত্র তোমাদের মাথায় লেখার দরকার নাই, জাস্ট স্যার শুধু বলে দিচ্ছি। ঠিক আছে, এটা পারবা না মনে হয় তোমরা, এটা মনে হয় তোমরা পারবা না। হ্যাঁ হ্যাঁ, এই তো কি আমাদের লায়লা কানিস, লায়লা কানিস আর নুসরাত জাহানেরটা হয় নাই, মা বাবারটা হয় নাই। তারপরে আমাদের আর কে জবাব দিবা, তাড়াতাড়ি বলো। আমাদের লায়লা কানিস ফাতেমারটা হয়েছে, ধন্যবাদ। আমাদের জেবু সাইফেরটাও হয় নাই, কেন হয় নাই দেখো, অশ্রু আর জল কিন্তু একই, অশ্রু আর জল কি একই, অশ্রু লিখলে জল লেখা লাগবে না, জল লিখলে অশ্রু লেখা যাবে না। আমরা লিখতে পারি শতাব্দীর দু চোখ অশ্রুতে ভেসে গেল, লিখতে পারো। আমরা কি লিখতে পারি, শতাব্দীর দু চোখ, কারণ এখানে পদের রিডান্ডেন্সি হয়েছে, অশ্রু এবং জল এই দুইটা কিন্তু একটা একটা সিমিলার ওয়ার্ড, এই জন্য দুইটা কিন্তু এক জায়গায় পাশাপাশি বসছে। আমরা বলি ক্যাশ ধরো, যেখানে ক্যাশ সেখানে ধরো কথার বলার দরকার নাই, ঠিক আছে। আমরা ধরো বলবো, আমরা বলবো ক্যাশ, অথবা আমরা বলবো ধরো, ঠিক আছে। এখানে দেখো, এই যে অশ্রু একটা জল, এই দুইটা কিন্তু সিমিলার ওয়ার্ড, একই ওয়ার্ড, মানে অশ্রু অর্থ কিন্তু চোখের জল, জলই। এখন তুমি এটা লিখতে গেলে তুমি লিখবা দু চোখ অশ্রুতে ভেসে গেল, এইটা তুমি লিখতে পারো। অশ্রুতে ভেসে গেল মানে জলেই ভেসে গেল, অথবা তুমি অশ্রুতে না লিখলে তুমি শুধু জাস্ট জলেও লিখতে পারো, জলে। তাহলে লিখবো শতাব্দীর দু চোখ জলে ভেসে গেল, জল মানে চোখ থেকে তো জলে আসে, আর চোখ থেকে কি অশ্রু আসে, অশ্রু দিয়ে লিখা এ গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন ছেড়ে যেও না, এই আর কি, সেইখান থেকে এটা এসেছে। আমরা অনেক ক্ষেত্রে অনেকগুলো ভুল করে ফেলি। তাহলে অশ্রু বললে জল বলা যাবে না, জল বললে অশ্রু বলা যাবে না, এইটা একটা একটা সিমিলার ওয়ার্ড, এম আই রাইট? তাহলে আমরা কি বলবো, শতাব্দীর দু চোখ অশ্রুতে ভেসে গেল, শতাব্দীর দু চোখ জলে ভেসে গেল। অশ্রু জল এটা বারবার পরীক্ষাতে আসে, তুমি বিগত বোর্ডের ম্যাক্সিমাম 10 থেকে 12টা বিগত সালের বোর্ড প্রশ্নের মধ্যে দেখবো অশ্রু জল অশ্রুতে ভেসে গেল, তার দু চোখ অশ্রু জলে ভেসে গেল, তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। সো এইটা বারবার আসে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝে গেছো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আশা করি তোমাদের এটা আর হলো না, হলো। এবার আমরা কি বলবো,
চোরটাকে পূর্ণচন্দ্র, চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বের করে দাও। এখন চোখে দেখোনি তোমরা চোখে কি দেখোনি? চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বের করে দাও। এখন আসলে খেয়াল করো তো, চোরটাকে পূর্ণচন্দ্র, এখানে ভুল কোথায়? চোরটাকে তো কোনো ভুল নাই, দিকে সরি দিয়ে 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 আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এইটা একটু কেটে দেই। হ্যাঁ, আচ্ছা এইটা একটু করি। হ্যাঁ, চোরটাকে পূর্ণচন্দ্র দিয়ে বের করে দাও, এখানে দিয়েও কোনো ভুল নাই, বের করে দিয়েও ভুল নাই, বের করে দাও এখানেও কোনো ভুল নাই। তাহলে ভুলটা কোথায় স্যার? এই বাক্যে ভুলটা কোথায় একটু দেখাও তো, ভুলটা কোথায়? লিখো, এটা লিখো, এটার উত্তর কি হবে? একটু কি আমাদের লায়লা কানিস ফাতেমা মেয়েটা অনেক এগিয়ে রয়েছে। ঠিক আছে, চোরটাকে অর্ধচন্দ্র, তবে লায়লা কানিস ফাতেমার অর্ধচন্দ্র বানান হয় নাই। ঠিক আছে, চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো। হ্যাঁ, আরে বিদায় করো আর বের করে দাও, এর মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে তো ঠিকই আছে, তুমি আবার আরেকটু বাড়াও কেন? বিদায় করো হবে, কিন্তু এখানে তো আর বিদায় করা নিয়ে কোনো কথা বলে নাই। তাইলে পূর্ণচন্দ্র দ্বারা হবে না, কারণ আমরা পূর্ণচন্দ্র দিব না, আমরা অর্ধচন্দ্র দিব। অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া। চোরটিকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। চোরটিকে বা চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও। এখন তোমার পরীক্ষা যদি বিদায় করা থাকে তাহলে বিদায় করা লিখবা, তাহলে অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা দেওয়া, গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দাও। তাহলে চোরটাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও, তাহলে এটাই হচ্ছে সঠিক আর এটা কি হচ্ছে ভুল। মাথায় রাখতে হবে, এই জনিত ভুল থাকে, এগুলো হলো তোমাদের কি মানে বিভিন্ন ধরনের বাগধারা জনিত ভুল, বাগধারা জনিত ভুল, অনেক প্রকারের ভুল, ভুলের কোনো শেষ নাই। আমরা আরো কিছু উদাহরণ তোমাদেরকে দেখাই, তোমরা একটু দেখো। আসছে আগামীকাল তোমাদের কলেজ খোলা। আসছে আগামীকাল তোমাদের কলেজ খোলা। ঠিক আছে, এখন এবার একটু খেয়াল করো তো, ওই যে আগামীকালটা আসতেছে, সে যা আসছে সে কি গাড়ি নেই, গাড়ি দিয়ে সে কি আসতেছে? তার মানে এখানে আসছে বলার কি দরকার আছে? কথা তো শেষ, আগামীকাল তোমাদের কলেজ খোলা। ক্লিয়ার? দেখো তো এখানে অতিরিক্ত অংশ বাদ দিতে হবে। আমরা এই জন্য স্যার সব সাবজেক্ট আসলে পড়াই। কেন পড়াই? কারণ একটার সাথে একটা রিলেটেড। ওই যে তোমাদেরকে বলি অতিরিক্ত অংশ বাদ দেই কিসের বেলায়? দুইয়ের পরিপূরকের মধ্যে আমরা অতিরিক্ত ক্যারি বিট কি করে দেই? বাদ দিয়ে দেই, বুঝছো নি? অন বলবা যে স্যার ইংলিশের স্যার উনি আবার বাংলাও পড়ায় কেমনে? ইংলিশের স্যার উনি আইসিটিও পড়ায়, বুঝছো নি? অনেকে অনেক ধরনের কথা বলবে, এই জন্য স্যারে কিছু কথা চিন্তাও করি না, মনে করি না, চেষ্টা করি, কারণ এই কথাগুলো অনেক অনেক ক্ষেত্রে অনেকগুলো সাবজেক্টের সাথে মিলে যায়, অনেকগুলো সাবজেক্টের সাথে এগুলো মানে মিলে যায়। এই জন্য স্যার সবকিছু পড়াতেই মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন তো মানে বিচারে কুলায় না যে আমি অন্যান্য সাবজেক্টও পড়াবো, ইচ্ছে হয় কিন্তু এত বেশি পড়ানো ঠিক না। তো দেখো আগামীকাল তোমাদের কলেজ খোলা, আসছে বলার দরকার নাই। এখন পরীক্ষাতে আবার আসবে, আসছে 2রা এপ্রিল তোমাদের পরীক্ষা। আরে আসছে বলার দরকার নাই, 2রা এপ্রিল তোমাদের পরীক্ষা শেষ। ওই আসছে এগুলো অতিরিক্ত অংশ, এগুলো বাদ দিতে হবে।
এরা কি ক্লাস দেখেনি? আমার তো বুঝি না। এরা কি ক্লাসটা দেখেনি? আচ্ছা, আমরা আরো করাতে থাকি, এত বেশি করানো লাগে না। মেয়েটি খুব বুদ্ধিমান। এটা সঠিকটা তোমরা লিখবা, এখানে কোথায় কোথায় ভুল আছে এটা তোমরা একটু লিখবা। মেয়েটি খুব বুদ্ধিমান, এটা কোথায় ভুল আছে এটা তোমরা লিখবা। ঠিক আছে, আরেকটা লিখি, সব পাখিরা উড়ে গেল। সব পাখিরা উড়ে গেল। আমি যদি বলি বিজ্ঞানকে সকল শ্রদ্ধা করে। এই তিনটা তোমরা করো। মেয়েটি খুব বুদ্ধিমান, হ্যাঁ সবার মনে থাকবে তো কলেজ খোলার কথা। দেখি স্যার, আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। এই যে দেখো, ছেলেদের ক্ষেত্রে মান হয়, ছেলেদের ক্ষেত্রে কি হয়? মান হয়। বুদ্ধিমান আমরা কিন্তু এই যে বুদ্ধিমানের কিন্তু প্রকৃতিপত্র নির্ণয় করছি, বুদ্ধিবিদ যোগ সানস, বুদ্ধিমান। যাই হোক, এগুলো আর এখন আলোচনা করার দরকার নাই। এখন দেখো, মেয়েটি খুব বুদ্ধিমান, আসলে আমরা বুদ্ধিমান কথাটি ছেলেদের সাথে বলি, এই ছেলেটি খুব বুদ্ধিমান, ছেলেটি খুব বুদ্ধি তার আছে, সে বুদ্ধিমান। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমরা বলি কি? বুদ্ধিমতী। তাইলে আমরা লিখবো মেয়েটি খুব বুদ্ধিমতী। মেয়েটি খুব কি? আচ্ছা, বুদ্ধিমতী বানানটা মনে মতি দীর্ঘিকার দিয়ে হবে, হ্যাঁ, বুদ্ধিমতী, ঠিক আছে। মেয়েটি খুব বুদ্ধিমতী। আর এখানে সব বললে শুধু বলবো পাখি উড়ে গেল, সব পাখি উড়ে গেল। সব বললে শুধু পাখি, রা হবে না, কারণ একই বহুবচন দুইবার ব্যবহার করা হয় না। এখানে সবও বহুবচন, পাখি রাও বহুবচন। তাহলে আমরা যদি সব লিখি, এখানে যদি সব লিখি, তাহলে বলবো সব পাখি উড়ে গেল। আর যদি আমরা এখানে সব না লিখি, তাহলে আমরা সবটাকে বাদ দিয়ে বলবো পাখিরা উড়ে গেল, পাখিরা উড়ে গেল। ঠিক আছে। আর সব বললে শুধু বলবো পাখি উড়ে গেল। আশা করি বুঝছো। তারপরে বিজ্ঞানকে সকল শ্রদ্ধা করে। এখন দেখো, বিজ্ঞান বানান এখানে ভুল, এটা হচ্ছে বানানজনিত ভুল। এখানে বিজ্ঞান বানান এখানে ভুল, তার মানে আমাদের বিজ্ঞান বানানটা সঠিক করে নিতে হবে। বিজ্ঞান বানানটা আমাদেরকে সঠিক করে নিতে হবে, বিজ্ঞানকে। এবার সকলে, সকল না, এখানে একটু ভুল, এখানে প্রত্যয়জনিত ভুল, সকলে, সরি বিভক্তিজনিত ভুল, সকলে, সকলে কি করে? শ্রদ্ধা করে। তাহলে বিজ্ঞানকে সকলে শ্রদ্ধা করে, তাহলে বিজ্ঞানকে সকলে শ্রদ্ধা করে। ঠিক আছে। মেয়েটি খুব বুদ্ধিমান, মেয়েটি খুব বুদ্ধিমতী। সব পাখিরা উড়ে গেল, অথবা সব পাখি উড়ে গেল। বিজ্ঞানকে সকলে শ্রদ্ধা করে, বিজ্ঞানকে সকলে শ্রদ্ধা করে। বিজ্ঞান বানান তোমাদের ভুল, এটা হচ্ছে বিজ্ঞান বানানটা সঠিক। স্যার আরো কিছু করি, যেমন তাহারা মাঠে খেলে। এখানে দেখো তো, এখানেও ভুল, কারণ এখানের মধ্যে দেখো তো, যদি আমি বলি সাধু ভাষা, এই সাধু ভাষা দিয়ে যদি কিছু লেখা থাকে, তাহলে সবগুলো যেন সাধু ভাষা দিয়ে লেখা থাকে। এখানে দেখো তো, এখানে তাহারা সাধু, আর এখানে খেলেটা হচ্ছে চলিত ভাষা, হবে না।
অর্থাৎ সাধু এবং চলিত ভাষার মিশ্রণ হবে না। যদি হয় সবগুলো সাধু ভাষা হবে, যদি হয় সবগুলো চলিত ভাষা হবে। তাহলে এখানে চলিত ভাষা, এখানে সাধু ভাষা হবে না। তাহলে এটা সঠিকটা কি স্যার? সঠিকটা উত্তর হতে পারে দুইটা। এক, তাহারা মাঠে খেলিতেছে, একটা। আর যদি তুমি যদি বলো যে না তারা মাঠে, তাহলে খেলে হবে। তাহলে আমরা লিখবো তারা মাঠে খেলে। কারণ এখানে যদি বলি খেলিতেছে তাহলে তাহারা লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা আরো কিছু করাই তোমাদেরকে, এটা নিয়ে তোমরা একটু বিপদে পড়বা। সেটা হচ্ছে দারিদ্রতা। দারিদ্রতা আমাদের অভিশাপ। আচ্ছা এখানে একটু ভুল, কারণ দারিদ্র নিজে, দেখো দারিদ্র নিজে, দারিদ্র, দারিদ্র সে নিজে হচ্ছে অ্যাডজেক্টিভ। দারিদ্র সে কি নিজে অ্যাডজেক্টিভ। আর আমরা কোনো শব্দের শেষে যদি তা যুক্ত করি তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমরা কোনো শব্দের শেষে যদি তা যুক্ত করি তাহলে সেটা কিন্তু কি হয়ে যায়, সরি সরি দারিদ্র তো হচ্ছে, দারিদ্র হচ্ছে নাউন, সরি আহারে, এই দারিদ্র শব্দ হচ্ছে নাউন, দারিদ্র হচ্ছে কি নাউন। এইটার সাথে যদি আমরা তা যুক্ত করি, তা যুক্ত করি তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। তা যুক্ত করলে অ্যাডজেক্টিভ। এই সরি, হ্যাঁ স্যার ঠিক আছে, আচ্ছা স্যারে ভুল করলাম আবারও, দারিদ্র না দরিদ্র, সরি এইবার ঠিক আছে, দরিদ্র। আচ্ছা দরিদ্র, এই দরিদ্র শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার সাথে যখন আমরা তা যুক্ত করি, দরিদ্রতা, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। দরিদ্র শব্দটা দরিদ্র শব্দটা নাউন। আরে আবার ভুল করলাম নি, আজকে কি হইলো স্যারের, প্রচন্ড গরম লাগতেছে। দরিদ্র শব্দটা নাউন, তার সাথে যদি তা যুক্ত করি তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর দারিদ্র শব্দটা সরাসরি অ্যাডজেক্টিভ, তার সাথে তা যুক্ত করলে সেটা ডাবল অ্যাডজেক্টিভ হয়। তো এইখানে আমাদের কিন্তু ভুল। এখন দারিদ্রতা লিখলে দারিদ্রতা হবে না, শুধু দারিদ্র হবে। দারিদ্র আমাদের অভিশাপ। এই দারিদ্র তুমি লিখতে পারো, দেখো দারিদ্র, তা হবে না, তাহলে দারিদ্র আমাদের অভিশাপ। অথবা তুমি এখানে লিখতে পারো দরিদ্রতা, দরিদ্র, সরি দরিদ্রতা, হ্যাঁ দরিদ্রর সাথে তা হবে। তাহলে দারিদ্র আমাদের অভিশাপ, অথবা আমরা লিখতে পারি দরিদ্রতা আমাদের অভিশাপ। তুমি দুইটাই লিখতে পারো, কিন্তু দারিদ্রতা কখনো হবে না। ঠিক আছে, তাহলে দারিদ্র আমাদের অভিশাপ, দরিদ্রতা আমাদের অভিশাপ। আশা করি এটা বুঝছো। ঠিক আছে, দারিদ্র আমাদের অভিশাপ অথবা দরিদ্রতা আমাদের অভিশাপ, দারিদ্রতা কখনো হবে না। আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়ে গেছে। আমরা আরো কিছু করি, যেমন পরীক্ষাতে আসলো দৈন্যতা। এগুলা কিন্তু বিগত সালের বোর্ড প্রশ্ন করাইতেছি। দৈন্যতা কোনো সময় প্রশংসনীয় নয়, প্রশংসনীয় নয়। এখন এই যে দৈন্য, এই দৈন্যটা নিজেই কিন্তু অ্যাডজেক্টিভ। এটার সাথে আবার তুমি যদি তা যুক্ত করো তখন সেটা আবার ডাবল অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাইলে আমার দৈন্যতা হবে না, কি হবে স্যার? শুধু দৈন্য। শুধু দৈন্য কোন সময় প্রশংসনীয় নয়। অথবা আমরা এটাকে দৈন্যতা না বলে এটাকে দীনতাও বলতে পারি। দীনতা কোন সময় প্রশংসনীয় নয়। তোমরা লিখবা, স্যারে তো একটু সংক্ষিপ্ত লিখতে চেষ্টা করব। ঠিক আছে, কারণ দৈন্যতা হবে না, দৈন্য কোনো সময় প্রশংসনীয় নয়, অথবা দীনতা কোনো সময় প্রশংসনীয় নয়। এই তোমরা বুঝুনি, এই বুঝুনি, আওয়াজ দাও, আওয়াজ দাও, ফাঁকা আওয়াজ দাও।
হাত তোলো, বুঝু কি না এগুলো যে আলোচনা করতেছে এগুলো বুঝু কি না? আচ্ছা, আরেকটা লেখি স্যারে, মেয়েটি ভয়ঙ্কর সুন্দর, এটা করো তোমরা। মেয়েটি ভয়ঙ্কর সুন্দর, হ্যাঁ। অনেকে ধৈর্যহারা হয়ে বাড়িতে চলে গেছে, ক্লাস করে না, এগুলার দিয়ে কিছুই হবে না, বুঝছো? আচ্ছা বুঝি স্যার, থ্যাংক ইউ। মেয়েটি ভয়ঙ্কর সুন্দর, এটা করো। মেয়েটি ভয়ঙ্কর সুন্দর, আহারে সুন্দর হলে আবার ভয়ঙ্কর হয় কেমনে? তার মানে কঠিন অপপ্রয়োগ। মেয়েটি ভয়ঙ্কর সুন্দর, মেয়েটি ভয়ঙ্কর সুন্দর, মেয়েটি ভয়ঙ্কর, ওরে খাইছে, আবার ভয়ঙ্কর আসবে কেন? মেয়েটি ভয়ঙ্কর আবার আসবে কেন? ভয়ঙ্কর বাদ, মেয়েটি, মেয়েটি ভয়ঙ্কর বা খুব সুন্দরী। সুন্দর তো ছেলেরা হয়, মানে স্মার্ট যেটাকে আমরা বলি, আর মেয়েরা হয় কি বিউটিফুল। আমরা বলবো ছেলেদের ক্ষেত্রে, তোমরা অনেকে কমেন্ট বক্সের মধ্যে গিয়া বলো আই রে কি বিউটিফুল, আমাদেরকে অনেক ক্ষেত্রে বলে, আমাদেরকে অনেক ক্ষেত্রে লেখে কি বিউটিফুল, হাউ বিউটিফুল। আরে আমরা কি বিউটিফুল? দেখো, এই বিউটিফুল সবসময় গালের ক্ষেত্রে ব্যবহার করা হয়, গাল। এই বিউটিফুলটা সবসময় মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে ছেলেদের ক্ষেত্রে শুধু স্মার্ট এবং হ্যান্ডসাম, স্মার্ট আর হ্যান্ডসাম, মাথায় রাখবা। মেয়েদের ক্ষেত্রে শুধু শি ইজ বিউটিফুল গার্ল, শি ইজ ভেরি বিউটিফুল গার্ল, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা শি ইজ ভেরি কিউট, এগুলো শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ছেলেদের ক্ষেত্রে হ্যান্ডসাম এবং স্মার্ট শব্দটি ব্যবহার করা হয়। এটা আমরা না জানার কারণে অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি, ঠিক আছে? তাহলে মেয়েটি আবার সুন্দর, যে সুন্দরী, যাকে দেখলে হৃদয়ে প্রশান্তিতে ভরে যায়, সে আবার ভয়ঙ্কর হয় কেমনে? এইটাই হলো ভুল, এটি হলো অতিরিক্ত ভুল। ভয়ঙ্কর মানে হচ্ছে তুমি লিখতে পারো চমৎকার সুন্দরী, খুব সুন্দরী। এখানে ভয়ঙ্কর কথাটা আবার সুন্দর বললে আবার সে আবার ভয়ঙ্কর হয় কেমনে? হ্যাঁ ভয়ঙ্কর, আমার তো ভয় লেগে যাবে, কারণ সে যদি আটা ময়দা সুজি টুজি ইত্যাদি মেখে সামনে আসে, তারপরে এগুলো ধোয়ার পরে কিন্তু ভয় অনেক বেশি লেগে যাবে, সেটা ভয়ঙ্কর। এটাই তোমরা বুঝাতে চেয়েছো আমার মনে হয়। আই এম জাস্ট কিডিং, একটু মজা করলাম ক্লাসের মধ্যে, ঠিক আছে? সবগুলো হাস্যরসাত্মক ভাবে নিবা, ঠিক আছে? স্যারের ক্লাস, সবাইকে স্যারে ভালোবাসি, বলবার স্যার আমাদের মেয়েদেরকে আপনি এটা কি বললেন, একটু মজা করলাম আর কি। যাই হোক, আচ্ছা ছেলেদের স্মার্ট, হ্যাঁ মেয়েটি খুব সুন্দরী, থ্যাংক ইউ। ওই দেখো কি জেবু সাহেব কি বলে, স্যারের সাথে আমার মাথাটাও গেছে, মাথা গেলে তোমার গেছে, স্যারের যাবে কিভাবে? স্যার তো ক্লাস করাচ্ছে, ঠিক আছে? তোমার মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা। তো যাই হোক, মেয়েটি ভয়ঙ্কর সুন্দরী, ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। ঠিক আছে, মেয়েটি অনেক সুন্দর, থ্যাংক ইউ। তাইলে মোটামুটি তোমরা ফাটাফাটি ভাবে বুঝছো, মোটামুটি না জাস্ট ফাটাফাটি ভাবে বুঝছো, ঠিক আছে? আমরা আরো কথাই বলি, অজ্ঞতাই, অজ্ঞতাই পতনের মূল, অজ্ঞতাই পতনের মূল, অথবা আমরা লিখতে পারি পতনের মূল, পতনের কারণ। অজ্ঞতাই পতনের কারণ, এখানে কোথায় ভুল আছে এটা বলো তো, এখানে কোথায় ভুল আছে একটু বলো।
তুমি সাথে সাথে লিখবা না, আমি উল্টা পাল্টা করে লিখবো, ঠিক আছে? আমি তো এখানে বোর্ডে লিখতেছি, স্যারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্যারের ইনফরমেশন একটু এলোমেলো হয়ে যাবে, কারণ এখানে স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করাটা এটা চারটিখানি কথা না, এটা স্কুলের কথা, স্কুলের ক্লাস না। ঘুমাবো আর বলবো পড়ো পড়ো পড়ো, তোমরা বলছো পড়ছি, তোমাদেরকে দিয়ে রিডিং পড়াবো, এটা স্কুলের তো আর ক্লাস না, এটা জাস্ট কলেজের ক্লাস। যারা কলেজের ক্লাস এখন পর্যন্ত করতে পারো নাই, আমার ক্লাসগুলো তোমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। যদি যারা ফার্স্ট ইয়ারে রয়েছে, আমি সেকেন্ড ইয়ারের কথা বলি না, যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবা, যদি তোমরা ক্লাস করার সুযোগ পেয়ে যাও কখনো প্রতিষ্ঠান খুললে, তখন এই আমার ক্লাসগুলোর কথা সর্বদাই তোমরা মনে করবা যে না, স্যার শেখাইছে। আর তুমি যখন তোমার টিচারদের কাছে যাইবা, বসবা, তখন দেখবা যে তারা কিভাবে পড়ায়, আর এত এত স্টুডেন্টের মধ্যে থেকে তুমি প্রশ্ন করবা কিভাবে, বুঝবা কিভাবে। এই জন্যই তো এই কোর্সগুলো আসলে অনেকের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়, যে না এগুলো করে অনেকে অনেক উপকৃত হচ্ছে। তুমি বলতে পারবা যে তুমি তোমার আরেকজন বান্ধবী থেকে অনেক দূর এগিয়ে আসো, অনেকটাই এগিয়ে আসো, ঠিক আছে? এখানে দেখো স্যারে একাই ক্লাসগুলো সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে নিচ্ছে, একের পর এক নিতে নিতে ক্লাসগুলো মোটামুটি শেষের দিকে আসতেছে, ঠিক আছে? তো আসলে এটা একদম মানে ধৈর্যশীলতার কি পরিচয় দেওয়া লাগে, এটা আমার কাছ থেকে তোমরা জানতে হবে, কতটা ধৈর্যশীল হলে আমরা ক্লাসগুলো এইভাবে কন্টিনিউ করতে পারি। তা না হলে আমি যদি ওই টাইপের হতাম, তাহলে বলতাম এই স্যার আজকে কক্সবাজার আছি, ক্লাস এক সপ্তাহ পরে, কি করতাম? আমারে ধরতে পারতা তোমরা, আমাকে খুঁজে পাইতা, ঠিক আছে? আর আমি সবসময় টেনশনে থাকি তোমাদের ক্লাসের জন্য, কোন সময় ক্লাস নিব, কোন সময় ক্লাস নিব, কোন সময় এদের জন্য একটা ভালো একটা প্রস্তুতি নিব, এদেরকে ক্লাস দিতে হবে, এরা কষ্ট করে ভর্তি হয়েছে, এরকম টেন্ডেন্সি আমার মধ্যে থাকার কারণে ক্লাসগুলো প্রতিদিন হয়। আর অন্যরা যতই তোমাদেরকে অনেক ধরনের বাহবা দিবে বা বাহবা দেয়, কিন্তু ক্লাসগুলো কখনোই প্রতিনিয়ত করবে না, এটা আমি প্রত্যক্ষ সাক্ষী, ঠিক আছে? ও মা গো, তানজিনা খানও ইয়ে হয়ে গেছে। রাগ করো আর যা করো, আমি স্যার হিসেবে বকা দিতেই পারি, আমার বকা দেওয়ার অধিকার আছে, সো আমি বকা দিব, ঠিক আছে? আচ্ছা এবার একটু দেখো, তুমি তখন স্যারদের অনেক ক্ষেত্রে বলবা স্যার এটি তো আমি পারি, কলেজ খুললে কলেজে গিয়ে বলবো স্যার এটি তো আমি পারি, স্যার চিন্তা করবো কে রে, আমরা তো পড়াই নাই, কেমনে পারে? তো দেখো, অজ্ঞতাই পতনের মূল। আসলে কি পতনের মূল এটা হয়? আমরা সবসময় বলি অহংকার পতনের মূল, দেখো তো এখানে একেবারে সম্পূর্ণ একটা ভুল দেওয়া রাখছে, অজ্ঞতা পতনের মূল নয়। আরে তুমি যদি অজ্ঞ যদি হও, তাহলে সমস্যা কি? তুমি অপরের ক্ষতি করবা না? তুমি যদি অজ্ঞ হও, সরি, তুমি যদি অজ্ঞ হও, তুমি অপরের ক্ষতি করবা না। তুমি না হয় অজ্ঞ মানে পড়াশোনা না জানা মূর্খ লোক, সেই লোক কারো ক্ষতি করবে না, কারো টাকা মেরে খাবে না, সে নিজের মতো করে মানে পরিশ্রম করবে, অর্থ উপার্জন করবে, তা সেটাতে পতন হবে না। কিন্তু অহংকারী পতনের মূল। এই যে পতনের কথাটা আসছে, আমরা জানি অহংকার পতনের মূল হয়, অজ্ঞতা পতনের মূল হয় না, তাইলে এটা হবে অহংকার পতনের মূল। দেখছো নি কি অবস্থাটা? অহংকার পতনের কারণ, অহংকার পতনের কারণ, অজ্ঞতাই পতনের কারণ নয়, অহংকার পতনের কারণ। আশা করি তোমরা বুঝে গেছো। দেখছো কি কোথায় কোথায় অবস্থা হয়, কোথায় কোথায় সমস্যাটা হয়। বুঝছি স্যার, আচ্ছা থ্যাংক ইউ। আমরা আর নাম্বারিং করব না, আমরা তাহার বিদেহী আমরা তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি বা চির শান্তি। এটা বোর্ড প্রশ্ন বিগত সালের। আমরা তাহার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি, এখানে কোথায় কোথায় ভুল? এখানে কোথায় কোথায় ভুল? এখানে ভুল হলো আমরা তার আত্মার শান্তি কামনা করি।
আমরা এখানে তাহার আছে, তাহার, তাহলে আমরা এটাকে কি করব, তার। আমরা তার, এই বিদেহী বলার দরকার নাই, আমরা তার আত্মার, যে আত্মা চলে গেছে সেটাই কিন্তু বিদেহী আত্মা, মানে বিদায়ী আত্মা আর কি। আবার চির শান্তি না, শান্তি বললে সেটা চির হয়ে যায়, শান্তি। তাহলে এখানে চির ভুল, এখানে বিদেহীটা ভুল, তাহলে আমরা কি করব, আর এখানে তাহারটা ভুল, এটা তার হবে। তাহলে আমরা তার আত্মার শান্তি কামনা করি। আমরা তার আত্মার শান্তি কামনা করি। এই তো কি তানজিনা খান হয়েছে, তানজিনা অনেক ভালো মেয়ে, পড়াশোনা করে দেখা যাচ্ছে, তানজিনা খান। আবার বিদেহী আত্মা, বিদেহী আত্মা আসলো কি, আমরা তার আত্মার শান্তি কামনা করি। তো লায়লা কানিস ফাতেমা মেয়ে, এটা অনেক ভালো, হ্যাঁ এরা অনেক পড়াশোনা করে, অনেক দোয়া তাদের জন্য, সবার জন্যই দোয়া। আমরা তার আত্মার শান্তি কামনা করি, আমরা তার আত্মার শান্তি কামনা করি, রিতাও বললো, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা বলবো তাহাকে, যাইতে হবে। এবার একটু তুমি দেখো তো, এটা হচ্ছে সাধু ভাষা জনিত ভুল। দেখো, তাহাকে এখান থেকে যাইতেই হইবেই, এই হইবে হলে তো হয়ে যাইতো বাক্যটা, তাহাকে এখান থেকে যাইতেই হইবে, এটা বললে বাক্যটা কিন্তু সঠিক হইতো। কারণ সাধু হলে সবগুলো সাধু হতে হবে, কিছু সাধু কিছু চলিত হবে না। তাইলে আমাদের সঠিকটা হবে কি, তাকে এখান থেকে যেতে হবে, তাকে এখান থেকে যেতে হবে, এটা হলো সঠিক বাক্য। হ্যাঁ, এর থেকে অনেকে লিখতে পারে। তাকে এখান থেকে যাইতে হবে, লায়লা কানিস ফাতেমা বললো, দোলন আক্তার রিয়া বললো, দোলন আক্তার রিয়া মেয়েটা অনেক ভালো, পড়াশোনা করে কিন্তু ক্লাসে অনুপস্থিত বেশি থাকে। তানজিনা খানও বললো ঠিক আছে, থ্যাংক ইউ। মা বাবা বললো থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ফারা ইসলাম সাবা প্রতিদিন ক্লাস করে এবং প্রতিদিনের নোট প্রতিদিন আমাকে ইনবক্সে দেখায়, হ্যাঁ, যে স্যার হয়েছে কিনা, কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা। রিতা ইসলামও ঠিক আছে স্যার, ওকে স্যার, তাকে এখান থেকে যেতে হবে। আচ্ছা, আমি বুঝতেছি না এই লায়লা কানিস ফাতেমাটা বাংলা টাইপিং করতে পারে না, এখন কিভাবে হঠাৎ করে বাংলা টাইপিং করতে পারলো? গত ক্লাসে বললো যে স্যার আমি বাংলা টাইপিং করতে পারি না, শিখে গেছে এক রাতে। যাই হোক, আচ্ছা, আরেকটা বোর্ড প্রশ্ন করাই তোমাদেরকে। সম্প্রতি নাব্যতা সংকট দেখা দিয়েছে। সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে, এইটা করো, এটা করো। লেখা শেষ? লেখা শেষ। নাব্যতা, আমরা জানি এই যে নাব্য শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে তুমি যদি আবার তা যুক্ত করো তাহলে সেটা ডাবল অ্যাডজেক্টিভ, তার মানে তা কেটে দিবা, তা কেটে দিলে হবে। এরকম যদি তুমি কখনো তা যুক্ত পাও তাহলে সেটা কেটে দিবা। তাহলে সম্প্রতি কয়েকটি নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে। নাব্যতা মানে হচ্ছে শুকিয়ে যাওয়া আর কি, এরকম। আচ্ছা, যাই হোক,
ফ্যান চলে তারপরও প্রচন্ড গরম লাগে, এ হচ্ছে অবস্থা দেশের। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ হয়েছে। তাহলে আমরা আরো কয়েকটা লিখতে পারি, যেগুলো বোর্ড স্পষ্ট এগুলো লেখাচ্ছি। এটা একটা লজ্জাস্কর ব্যাপার। তাইলে আমরা লজ্জাস্কর মানে কি আবার, তাহলে এখানে ভুল, তাহলে আমরা লিখতে পারি লজ্জাজনক। লজ্জাজনক অথবা লজ্জাকর, লজ্জাকর ব্যাপার। তাহলে আমরা লিখতে পারি এটা একটা লজ্জাকর ব্যাপার, অথবা আমরা লিখতে পারি এটাকে আরেকটা লিখতে পারি, এটা একটা লজ্জাজনক ব্যাপার। লজ্জাজনক ব্যাপার, তুমি যেটা ইচ্ছে সেটা লিখতে পারো। লজ্জাস্কর হবে না, লজ্জাকর অথবা লজ্জাজনক ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ আশা করি তোমাদের আর কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আজকের ক্লাসটি তোমাদের অনেক অনেক ভালো লাগতেছে আশা করি, আর তোমরা এই ধরনের ভুলগুলো করবা না। তাহলে আরেকটা বলি, পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। পরীক্ষা চলাকালীন সময় হর্ন বানানো নিষেধ, বানান মনে হয় কান মসুরিয়া দাও, নিষেধ। এখন দেখো এটা সঠিকটা তোমরা লিখো, পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। কোথায় কোথায় ভুল আছে তোমরা একটু ভুলগুলো ফাইন্ড আউট করো তো। পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। লিখছো? কথা বলো, লিখছো কি না? এই তো কি আমাদের ইসমতারা জুতি পরীক্ষার কই ভুল আছে, এটা ভুল খুঁজে পায় না। তানজিনা আক্তার 100% রাইট, ইসমতারা জুতিও রাইট। তার মানে দেখো কয় ভুল খুঁজে পায় না, এই কালীন চলাকালীন, এই কালীন মানেই কিন্তু সময়। আবার তাইলে এখানে অতিরিক্ত সময় কেন? রিডান্ডেন্সি, বাহুল্য দোষ। পরীক্ষা চলাকালীন আবার সময় কেন? এই যে কালীন মানেই কিন্তু সময়, কাল, কাল মানে সময়, কাল মানে সময় মানে টেন্স, টেন্স মানে হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। তাহলে চলাকালীন, চলাকালীন এখানে কালীন মানে হচ্ছে সময়, আবার সময় কেন? মনে হবে না ভুল নাই? দেখি এখানের মধ্যে ভুল, পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজা। আরেকটা বানান ভুল, কারণ আমরা জানি যে শব্দগুলোকে ইংরেজি করা যায় সেই শব্দগুলো সবসময় কি হয়, কি হয়, সেই শব্দগুলো সবসময় হয় দন্তন্য দিয়ে। তাহলে এখানে স্যার মূর্ধন্য, কারণ হর্ন শব্দটা আমরা ইংলিশে লিখতে পারি হর্ন, তাহলে এই শব্দটা হবে দন্তন্য দিয়ে, তার মানে এটা হবে দন্তন্য, এটা মূর্ধন্য হবে না। তাহলে এটা এবার ঠিক আছে হবে। তাহলে দুই জায়গায় ভুল ছিল, দুইটা ভুল আমরা সংশোধন করে দিই। হর্ন বানান তোমাদের ভুল হচ্ছে। এইবার যেটা সব সব সময় কমন প্রশ্ন, যেটা কমন প্রশ্ন এইটা এবার করি, এইটা বারবার পরীক্ষাতে আসে, এইবার এটা একটু করি। এইটা একটু করলে, এইটা যদি তুমি করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের একটা মার্ক 100% কমন থাকবে।
একটা মার্ক 100% কমন থাকবে এই প্রশ্নটা করলে। এখন যেটা আমি করব, যেমন অধ্যক্ষ সাহেব, এটা 1 মার্ক আসবে কারণ এটা পরীক্ষাতে বারবার আসে। অধ্যক্ষ সাহেব সপরিবারে সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন। সরি, কক্সবাজারে, হ্যাঁ কক্সবাজারে বেড়াতে গেছেন। অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন। এখন এই যে স মানে হচ্ছে নিজ পরিবারে, আসলে এটা কি মানে আমরা পরিবারে বললে তো হলো এটা নিজের পরিবারই, কিন্তু যদি বলে সপরিবারে এইটা দ্বারা কিন্তু তোমাদেরকে এক ধরনের বিড়ম্বনায় ফেলে দেওয়া হয়। স মানে হচ্ছে নিজ, মানে আত্ম, মাই সেলফ। এখন আমি যদি বলি যে আমি আমার স্ত্রী সহ কক্সবাজার বেড়াতে গেলাম, আমি যদি বলি আমি আমার স্ত্রী সহ মানে সশ্রীক সহ সশ্রীক কক্সবাজারে বেড়াতে গেলাম, তাহলে এইটা বললে তো বলবা যে স্যার আপনি আপনার স্ত্রী সহ তো যাইবেন, অন্য কাকে নিয়ে যাইবেন। তার মানে দেখো তো এখানে সপরিবার বললে পরিবার সহ এটা তো বলার দরকার নেই, পরিবার মানেই তো তার পরিবার। তাহলে এখানে যে এটা হচ্ছে ভুল, এটা মানে সহিত অর্থে ব্যবহার হবে। আমরা যা বললাম না সহার্থক সহার্থক দ্বন্দ্ব, সরি সরি আমরা অব্যয়ীভাব সমাসের মধ্যে মনে হয় সহিত সহিত অব্যয়ীভাব সমাসটা তোমাদের সরি বহুব্রী, সহিত অর্থে বহুব্রী সমাস হয়, ওই যে সহিত অর্থ বুঝেছিলাম। তাহলে আমাদের এখানে সঠিক উচ্চারণ হবে স, শুধু সপরিবারে। এই স মানে হচ্ছে নিজ পরিবার, মানে হচ্ছে সাথে, পরিবার সাথে, আর এই স মানে হচ্ছে নিজ পরিবার। তাহলে আমরা বলতে পারি অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন। অধ্যক্ষ সাহেব পরিবারের সাথে কক্সবাজার বেড়াতে গেছেন, এই স অর্থ সাথে মানে শহীদ। তাহলে এখানে তুমি ভুলটা সঠিকটা সংশোধন করে নিবা। সবসময় সপরিবার সস্ত্রীক ইত্যাদি থাকলে এটা পরীক্ষাতে বারবার আসে। অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন, ঠিক আছে। অথবা আমরা লিখতে পারি পরিবার সহ কক্সবাজারে বেড়াতে গেছেন। তুমি যদি বলো যে এটা মানে নিজ পরিবার, নিজ মানে হচ্ছে তো সে অন্যের পরিবার নিয়ে যাবে না, নিজের পরিবার নিয়ে তো যাবে, তাহলে তো এখানে শহীদ মানে সাথে মানে অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন। আশা করি এইবার তোমাদের আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা এইবার এটা আরেক ভাবেও আসে, তিনি সশ্রীক, এটা এইভাবে আসে, তিনি সশ্রীক, তিনি সশ্রীক নিউ মার্কেটে গিয়েছেন। তিনি সশ্রীক নিউ মার্কেটে গিয়েছেন। এই যে এখানে আমরা তিনি, ঠিক আছে, কিন্তু দেখো তো সশ্রীক মানে নিজের স্ত্রীকে স্ত্রী সহ, আচ্ছা সে তো স্ত্রী ছাড়া কাউকে নিয়ে নিউ মার্কেটে যাবে না, তো আমরা এখানে যে এই শটাকে আমরা এই পেটে দিব, এই শর নিচে ব কেটে দিয়ে মানে আমরা লিখবো স্ত্রী। আমরা কি লিখবো স্যার? স্ত্রী মানে হচ্ছে সশ্রীক। এইবার ঠিক আছে, সশ্রীক নিউ মার্কেটে গিয়েছেন, তাহলে দেখো সশ্রীক, এই স্বর নিচে ভ কেটে দিব, এই স্বর নিচে ভ কেটে দিয়ে শুধু স্বর রাখবো, তাহলে সেটা হয়ে যাবে। অধ্যক্ষ সাহেব স্বর নিচে এই যে ভটা কেটে দিলে হয়ে যাবে, কেটে দিয়ে তুমি সরাসরি বসাই দাও, হয়ে যাবে। এটা পরীক্ষাতে বারবার আসা, অনেকে এখানে ভুল করে ফেলে। আশা করি আজকের পর থেকে আর ভুল করবা না। আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আরো কিছু লিখি স্যারে, আরো কিছু লিখি। গীতাঞ্জলি নাট্যকাব্য,
এটা তোমরা লিখো গীতাঞ্জলি নজরুলের নাট্যকাব্য, এইটা লিখো তোমরা। এই পরেরটা করো, পরেরটা করো। হ্যাঁ লিখো, আমরা লিখলাম। আমাদের পাঞ্জিনা খান উত্তর দিয়েছে, জেবু সাহেব উত্তর দিয়েছে, আমাদের ইসমতারা জ্যোতিও উত্তর দিয়েছে ইতিমধ্যে। হ্যাঁ ঠিক আছে, মা বাবাও উত্তর দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ আর কে কে উত্তর দিবা দিয়ে দাও, ক্লাস শেষ করে দিবা, এখন শেষ হয়ে গেছে অলরেডি। ওই দেখো উম্মে হাবিবে প্রীতি নাই ক্লাসে, জাস্ট ওয়াচিং দিয়ে রাখছে, দেখছো অবস্থা নুসরাত জাহান। আর কেউ উত্তর দিবা না? এই যারা যারা লিখেছো সব ভুল, সবগুলো চশমা পাইছো, চশমা। সবগুলো কি এরকম চশমা পাইছো আর জিব্বা বাইর করে রাখছো? জিব্বা বার করে রাখছো, উপায় নাই, কারণ সবগুলো চশমা পাইছো, চশমা। সবাই ভুল, সবাই ভুল। এইটা পরীক্ষাতে আসবে এইভাবে। এই দেখো, হ্যাঁ আমাদের ফারা ইসলাম সাবা কিন্তু মোটামুটি একটু গেল, কিন্তু শেষের দিকে গিয়ে আটকায়া গেছে। একটু খেয়াল করো, গীতাঞ্জলি কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, কিন্তু এখানে ভুলটা হলো কি নজরুলের নামে, নজরুলের নামে ভুল। আর গীতাঞ্জলি একটা কাব্যগ্রন্থ, আর এখানে লেখা আছে নাট্যগ্রন্থ, তার মানে দুইটাই ভুল। তাইলে আমরা লিখবো গীতাঞ্জলি কে লিখছে, প্রথমে লিখবো গীতাঞ্জলি, বানানটা ঠিক করবো, করলাম। নজরুলের কথা আছে, আসলে কি নজরুল লিখছে? নজরুল না, রবীন্দ্রনাথ। তাইলে আমরা লিখবো এখানে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের। এখানে নাট্যকাব্য না, নাট্যকাব্য মানে যেটা নাটক, আর আমরা জানি গীতাঞ্জলি কোনো নাটক না, এটা কাব্যগ্রন্থ। তাইলে আমরা লিখবো এটা কাব্য, কাব্য গ্রন্থ। দেখছো অবস্থাটা তোমাদের, দেখছো? এইভাবে পরীক্ষাতে আসবে, তোমাকে তো একদম শেষ করে দিবে। আশা করি আমি যে এখানে আছি ইনশাল্লাহ পরীক্ষার কেন্দ্রে গিয়ে হলো তোমাদেরকে হেল্প করে আসবো। একটু মজা করলাম আর কি। আচ্ছা এখন এখন সবাই সংশোধন করে নিছে, ঠিক আছে। আচ্ছা গেল, তার মানে এরই সাথে সাথে আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধপ্রয়োগ শেষ হয়ে গেল। এইভাবে তোমরা অপপ্রয়োগ শুদ্ধপ্রয়োগ গুলো করবা। তবে বিগত বছরের যেমন তোমরা কাজ করবা কি 2017, 2018 এবং 2019, 2018 সকল বোর্ডে সেম প্রশ্ন এসেছে সম্ভবত। 2017, 18, 19 এই তিনটা বোর্ডের অপপ্রয়োগ শুদ্ধপ্রয়োগ গুলো জাস্ট আমি যা বলছি এগুলোই, যেমন স্যার বলছি, দেখো স্যার তোমাদেরকে যা পড়াইছি এগুলোই। দেখো এতক্ষণ ধরে স্যার বিগত সাল 2019 সালে ঢাকা বোর্ডেরটা করাইছিলাম। দেখো এই যে দেখো, এইটা হচ্ছে, সরি এটা সকল বোর্ড 2018 সালে যেটা আসছে, এটা হলো সকল বোর্ড 2018 সাল, তার মানে এটা তো তোমরা জানোই। আর এই যে ঢাকা বোর্ড 2019 যেটা আসছে, এই যে একটু আগে দেখো, মেয়েটি বেশ বুদ্ধিমান বুদ্ধিমতী, সব ফাঁকি উড়ে গেল, ফাঁকিরা উড়ে গেল, অথবা সব ফাঁকি উড়ে গেল। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্য গ্রন্থ, দেখছো? এই অধ্যক্ষ সাহেব বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে, তাহারা মাঠে খেলা করছে, দারিদ্রতা আমাদের অভিশাপ। এই যে এখানে সকল ধরনের এই আমি সম্পূর্ণ বোর্ড প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, 2019 সালের প্রশ্নটা। আর 18 সালের প্রশ্নটা ঢাকা বোর্ড সেম প্রশ্ন এসেছে, তাহলে তোমরা তোমাদের জন্য থাকবে কি 2016, কারণ ঢাকা এটা তো অল বোর্ডে সেম প্রশ্ন এসেছিল, তাইলে এই 2016, 2017, 2019 সালের প্রশ্ন ছাত্র এখন করাইয়ে দিছি একটা বোর্ড।
এই প্রশ্নগুলো যারা ভালো মতো করতে পারবে, ভালো মতো বুঝতে পারবে, ভালো মতো এগুলো প্র্যাকটিসিং করবে, সে এখানে 5-এ 5 কোনো ব্যাপার না। আজকের ক্লাসটাই 5-এ 5 কোনো ব্যাপার না। তাহলে এটা 5-এ 5 পেয়ে গেছো। আর গতকালের ক্লাসটা তোমাদেরকে বলছিলাম যেটা হচ্ছে তোমাদের বাক্য রূপান্তর, সেইটাও তুমি কি করবা 2016 সাল বাক্য রূপান্তর স্যার এগুলো তোমাদেরকে দিয়ে দিব পিকচার তুলে। বাক্য রূপান্তরটা 2016, 2017 এবং 2018 সাল এবং 2019 সাল, এই 4টা বোর্ড, এই চারটা এগুলো জাস্ট একটু হাতে ধরে ধরে তুমি একটু সলভ করো, খাতায় লিখো, একটু প্র্যাকটিসিং করো। প্র্যাকটিসে কোনো বিকল্প নাই, প্র্যাকটিসিং এর কোনো বিকল্প নাই। যদি তুমি করতে পারো তাহলে তুমি এখানেও 5-এ 5 মার্ক, এখানেও 5-এ 5 মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবা। তোমার পাশের বন্ধু কিছুই পারবে না, তুমি পারবা, কারণ তুমি এখন এগিয়ে গেছো, অনেক দূর, এক ধাপ এগিয়ে গেছো। ঠিক আছে, আশা করি তোমাদের আর কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, বাংলা ক্লাস। তারপরে শুনো, তারপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে নির্মিত অংশ। এই নির্মিত অংশের মধ্যে কি কি আছে একটু আমি তোমাদেরকে একটু বলে দেই। নির্মিত অংশের মধ্যে কি কি আছে? নির্মিত অংশ, এই নির্মিত অংশের মধ্যে আছে আমাদের আরেকটা আছে, আমাদের ব্যাকরণ পাঠ কিন্তু শেষ। এবার নির্মিত অংশের মধ্যে কি কি আছে? এই নির্মিত অংশের মধ্যে আছে পারিভাষিক শব্দ। এখানে অনেকগুলো পারিভাষিক শব্দ মানে বিদেশি শব্দ আছে, সেগুলো তুমি বাংলা জানতে হবে। যেমন তোমাদের এজেন্ডা, পরীক্ষাতে আসবে এজেন্ডা অর্থ কি? এজেন্ডা আলোচ্য সূচি, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। স্যারে কত লিখবো, স্যারে প্রয়োজনে পিকচার তুলে দিব। তাহলে এজেন্ডা, আলোচ্য সূচি, তারপরে অ্যাফিডেভিট, হলফনামা, তারপরে তোমার মানে অ্যাসিস্টেট, অনেকগুলো আসতে পারে, এগুলো তোমরা নিজেরা মুখস্থ করবা। এখানে 13টা আসবে, 10টা তোমাকে দিতে হবে শব্দের অর্থ। ঠিক আছে, সেখানে থাকবে 10 মার্ক, অর্থাৎ 10টা শব্দের অর্থ তোমাকে লিখতে হবে এরকম ভাবে, 10 মার্ক আসবে। সেটাও স্যারে দেখাই দিব তোমাদেরকে। আশা করি আজকের পর থেকে আমাদের আর ব্যাকরণগত কোনো সমস্যা হবে না। আমরা নির্মিত অংশ আইসিটি যখন শেষ হয়ে যাবে তখন আমরা নির্মিত অংশ যেগুলো বাদ হয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের আর বাংলা নিয়ে আলোচনা করব না। আমরা রুটিনের মধ্যে কি দিয়ে দিব, রুটিনের মধ্যে আমরা ইংলিশ পাস পেপারটা 2 দিন দিব। ঠিক আছে, আর একদিন আইসিটি থাকবে। তাহলে মোটামুটি আমাদের কোর্সটা শেষের দিকে সমাপনী হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, আমার বইতে কেমন দেখছো? হ্যাঁ, আমি একটু দেখি আমার বইতে আসলে কেমন কেমন। আমার বইতে কেমন কেমন? স্যারের বইতে ভুল দেওয়া আছে, স্যারের বইতে কিন্তু ভুল দেওয়া আছে। ঠিক আছে, স্যারের বইতে শুদ্ধটা দিছে অশুদ্ধ, অশুদ্ধটা দিছে শুদ্ধ। আচ্ছা ঠিক আছে স্যার, বিদ্যান না আবার দেখান তো বইয়ে, কি জানি দেখলাম শুদ্ধ বাক্য। বিদ্যানটা একটা বিদ্যান হবে নাকি বিদ্যান হবে না, বুঝছো? আচ্ছা, স্যারের বইয়ে কেমন জানি একটা দেখলাম। হ্যাঁ, আল্লাহ হাফিজ। ঠিক আছে স্যার, রুটিন শেষ করবেন নাকি? হ্যাঁ অবশ্যই, রুটিন শেষ করব না। তোমাদের তো ক্লাস, আমাদের বাংলা ক্লাসটা শেষ হয়ে গেছে, ব্যাকরণটা শেষ হয়ে গেছে। এখন আমরা যদি কম্পোজিশন লেখার নিয়ম কিছুই নাই, তোমাদেরকে জাস্ট একটা ক্লাস নিব বৈদ্যুতিক সিটি ইমেল লেখার নিয়মটা কিভাবে লিখতে হবে তোমাদের যদি থাকে, ইমেল লেখো, ভাষণ লেখার নিয়মটা, তারপরে তোমাদের প্রতিবেদন লেখার নিয়মটা তোমরা ছোটবেলায় পড়ছো, এগুলো নিয়ে আমরা জাস্ট একটা ক্লাস দিব 1 ঘন্টার উপরে। ওই ক্লাসের মধ্যে আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এগুলো লেখবা কিভাবে, লেখার নিয়মটা দেখাই দিব। আর একটা কথা হচ্ছে, আমরা আইসিটিটা মোটামুটি আমরা যেহেতু আইসিটিও শেষের দিকে,
তাহলে আমরা আইসিটিটাকে কি করব, ওটা একদিনে রাখবো, আর আমরা বাংলার যে 2টা ক্লাস, ওই 2টা ক্লাসের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার 2টা ক্লাস দিয়ে দিব। তাহলে আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস পাবা তোমরা ইনশাআল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।